হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এসআর স্টাডি নেস্ট ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব বাংলা তৃতীয় সেমিস্টারের তোমাদের যে ভাষা বইটা রয়েছে তার প্রথম অধ্যায় নাকি ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা। যেহেতু তোমাদের এটা অনেকটাই বড় সিলেবাসটা, তাই আমি তোমাদেরকে ইম্পর্টেন্টগুলো আজকে তুলে ধরার চেষ্টা করছি। চলো, বলছে ভাষা বিজ্ঞান কি না, ভাষার বিজ্ঞানই হলো ভাষা বিজ্ঞান। ভাষা বিজ্ঞান সম্মত চর্চাই হলো ভাষা বিজ্ঞানের উদ্দেশ্য। বলছে ভাষা কেন বিজ্ঞান, ভাষাটা কেন বিজ্ঞান, তার উত্তরে কি বলছে না, বিজ্ঞান যেমন প্রতিদিন নতুন নতুন তথ্য আবিষ্কার করছে, সেই নতুন নতুন তথ্যের আলোকে সংশোধন ও পরিমার্জন করছে, এবং ভাষাবিজ্ঞান একইভাবে কি এগিয়ে চলছে সেই চরম সত্য আবিষ্কারের দিকে। বলছে বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষাচর্যা কি না, বৈজ্ঞানিক পদ্ধতিতে এখানে একটা আমি তোমাদেরকে একটা ছক তুলে ধরার চেষ্টা করেছি। ছকটা ভালো করে দেখো না, তথ্য সংগ্রহ, ডাটা কালেকশন, নথিভুক্তকরণ, ঠিক আছে, রেকর্ডিং, বিশ্লেষণ, অ্যানালাইসিস, বর্ণনা অবজেক্টিভ ডেসক্রিপশন, যাচাই, ভেরিফাই, সূত্র, লিঙ্গুইস্টিক ল। তারপর বলছে না, ভাষা বিজ্ঞানের মৌলিক ভাষার আলোচিত হয় কেন, কারণ কি না, কারণ বলছে লক্ষ লক্ষ বছর ধরে মানুষ কথা বলছে লিখিত ভাষায়, সেই তুলনায় অনেক কি আছে, সেই তুলনায় অনেক নবীন। মানুষ লেখা শুরু করেছে মাত্র 5, 6, 7 বছর আগে। আর মুখের ভাষাকে লেখন পদ্ধতিতে কখনো সম্পূর্ণভাবে কি করা যাবে না প্রকাশ করা যাবে না। যেহেতু এখানে কিছুটা টাইপিং মিস্টেক আছে, তো এখানে কিছু করার নেই। আমার কথার সঙ্গে একটু হয়তো তোমাদের ম্যাচ খাবে না এখানে, কারণ একটু টাইপিংটা মিস্টেক আছে, এটার সঙ্গে একটু মিলিয়ে তোমাদেরকে পড়তে হবে, একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। তাছাড়া কি বলছে, তাছাড়া যেখানে পৃথিবীর কোটি কোটি মানুষ কথা বলে মৌখিক ভাষা ভাবে ব্যবহারের, সেখানে মাত্র কয়েক শতাংশ মানুষ লিখে জানে। তাই বৈজ্ঞানিকরা মৌখিক ভাষাকে কি আসল ভাষা বলে তারা কি করেন মানেন। তারপর হচ্ছে ভাষা বিজ্ঞানের আলোচিত বিষয় কি না, ভাষা বিজ্ঞানের আলোচিত বিষয় হচ্ছে ভাষার গঠন প্রকৃতি পদ্ধতি, ঠিক আছে, সম্পর্কে এই পদ্ধতি সম্বন্ধে ভাষা সম্মত চর্চা। এর পাশাপাশি ভাষার সঙ্গে সমাজ, ভাষার সঙ্গে মানব মনের, ভাষার সঙ্গে সাহিত্যের এবং ভাষা শিক্ষার কি আছে না প্রণালী। তারপর বলছে ভাষা সঙ্গে স্নায়ুতন্ত্রের সম্পর্ক, এমনকি ভাষার সঙ্গে আর কি আছে, যে মানব ভাষার সঙ্গে কম্পিউটারের ভাষার সম্পর্ক ভাষা বিজ্ঞানের আলোচিত বিষয়। আবার বলছে ভাষা বিজ্ঞানের বহু প্রচলিত শাখা না, মনে রাখবে ভাষা বিজ্ঞানের বহু প্রচলিত শাখা কয়টি না তিনটি। একটা হচ্ছে তুলনামূলক ভাষা বিজ্ঞান, টাইপিং মিস্টেক দেখে নিও। তারপর হচ্ছে ঐতিহাসিক ভাষা বিজ্ঞান, তারপর হচ্ছে বর্ণমূলক ভাষা বিজ্ঞান। মনে রাখবে টার্মটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপর চলো আমরা এর একটু এতে যাই, একটু ডিটেলসে যাব। তুলনামূলক ভাষা বিজ্ঞান, তাহলে তিনটি জানি আমরা। তাহলে প্রথমে কি দেখে নেব না, তুলনামূলক ভাষা বিজ্ঞানকে দেখে নিই না। কি বলছে প্রথমটা, কি বলছে না, সূত্রপাত করেন স্যার উইলিয়াম জোন্স না কত খ্রিস্টাব্দে, 1786 খ্রিস্টাব্দে। তারপর একটা না কি বলছে জোন্স সংস্কৃত, গ্রিক, ল্যাটিন, ফরাসি ভাষার মধ্যে প্রচুর মিল খুঁজে পান না। কোন ভাষা না, সংস্কৃত, গ্রিক, ল্যাটিন, ফরাসি, এই 4টে ভাষা। মনে রাখবে কয়টি ভাষা, এই 4টি ভাষা। তারপর কি বলছে না, উইলিয়াম জোন্স বলেন যে এই ভাষাগুলির একটি মূল ভাষা থেকে উৎপন্ন হয়। কোন ভাষাগুলি, অর্থাৎ এই ভাষাগুলি যে সংস্কৃত, গ্রিক, ল্যাটিন, ফরাসি, এই ভাষাগুলি একটি মূল ভাষা থেকে উৎপন্ন হয়েছে। হ্যাঁ, তারপর কি বলছে, 19বিংশ শতাব্দীর গোড়ায় জোন্সের তথ্যে ইউরোপীয় গবেষকদের কাছে তা কি হয় না প্রমাণিত হয়ে যায়। তারপর বলছে যে এই উৎসের, ঠিক আছে, অর্থাৎ এই যে এটা হবে টাইপিং মিস্টেক হচ্ছে,
উৎস ভাষার, এই উৎস ভাষার নামকরণ করা হয় ইন্দো ইউরোপীয় ভাষার। না কোন কার নামকরণ করা হয়? এই যে চারটে বলেছে না একটা ভাষার মিলন আছে, এই চারটে ভাষাকে একত্রিত কি বলা হচ্ছে না ইন্দো ইউরোপীয় ভাষা, তার মধ্যে এইগুলো রয়েছে। তারপর বলছে না তুলনামূলক ভাষাবিজ্ঞান সমাজগোত্রজ ভাষার মধ্যে তুলনা করে এবং তাদের উৎস ভাষাকে বা মূল ভাষাকে পুনর্নির্মাণ করেন। তারপর কি বলছে না ঐতিহাসিক ভাষাবিজ্ঞান, তাহলে তুলনামূলক ভাষাবিজ্ঞান হয়ে গেল। তারপর হচ্ছে ঐতিহাসিক ভাষাবিজ্ঞান, না কি বলছে সময়ের সাথে সাথে ভাষার যে পরিবর্তন হয় এবং সেই পরিবর্তনের ফলে যে রূপ পরিবর্তন ভাষার রূপান্তর দেখা যায়, যে ভাষার এখানে টাইপিং মিস্টেক হয়েছে, ফলে পরিবর্তন ভাষার সংগঠন দেখা যায় তা নির্দেশ করা ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের কাজ। আমি আরেকবার বলছি, সময়ের সঙ্গে সঙ্গে ভাষার যে বিবর্তন হয় এবং সেই বিবর্তনের ফলে যে পরিবর্তন ভাষার সংগঠন দেখা যায় এবং যা নির্দেশ করে ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের কাজ। তারপর বলছে না যেমন প্রাচীন ভারতীয় আর্য ভাষা কিভাবে বিভিন্ন স্তর, যেমন পলি প্রাকৃত অপভ্রংশ এর মধ্যে দিয়ে বাংলা ভাষার জন্ম দিয়েছে, নাকি পলি প্রাকৃত অপভ্রংশ মনে রাখবে। হ্যাঁ, তারপর বলছে যে তা মূলত ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের আলোচনার এটাই মূল বিষয়। তারপর হচ্ছে না বর্ণনামূলক ভাষাবিজ্ঞানে চলে যাবো আমরা। না এখানে কি বলছে না এই ভাষাবিজ্ঞান সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে আলোচনা করে। তারপর সূত্রপাত কখন হয় না সূত্রপাত বিংশ শতাব্দীর গোড়াতে ইউরোপীয় এবং পরবর্তী মার্কিন দেশে। না কোথা হয়? বিংশ শতাব্দীর, মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইন এখানে ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে পারলেই তোমরা হয়তো কমন পেয়ে যাবে। তারপর কি বলছে না বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের মধ্যে, ঠিক আছে, বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের মতে কোনো ভাষার আলোচনার প্রধান বিষয় হচ্ছে কি চারটি। কোনো ভাষার আলোচনার বিষয় কয়টি? না চারটি। একটা হচ্ছে ধ্বনিবিজ্ঞান, হ্যাঁ, তারপর হচ্ছে ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব ও শব্দার্থ তত্ত্ব। এটা টাইপিং মিস্টেক আছে, শব্দার্থ তত্ত্ব হবে না। তারপর বলছে বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের কি আছে না বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের ধারণাটা কি? ধারণা বলছে দেখো মানবদেহ, আর তারপরে এইদিকে আছে কি ভাষা। মানবদেহের বিভিন্ন অঙ্গ কি আছে না বিভিন্ন অঙ্গ হচ্ছে হাত, পা, চোখ ইত্যাদি আছে। আর এইখানে ভাষার বিভিন্ন অঙ্গটা কি আছে না ধ্বনিতত্ত্ব, রূপ, পদ, বাক্য ইত্যাদি আছে। চলো এর পরের পেজে যাই। যদি তোমরা এই নোটটি নিতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে। তারপরে কি বলছে এখানে আমি তোমাদের ছকের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি না। তারপরে বলছে ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখা ও তাদের মধ্যে সম্পর্ক। বলছে যে ভাষাবিজ্ঞান, ঠিক আছে, এই যে ভাষাবিজ্ঞান এটা হচ্ছে দুই প্রকার ধরতে গেলে। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে প্রধান ভাষাবিজ্ঞান আর একটা হচ্ছে ফলিত ভাষাবিজ্ঞান। এইখানে হচ্ছে ফলিত না কি একটা লেখা দেখাচ্ছে, এখানে মিস্টেক আছে, কীভাবে ফলিত হবে আমি বলে দিচ্ছি। নোটটা নেওয়ার পরও অবশ্যই ক্লাসটা দেখবে, কারণ এখানে কিছু টাইপিং মিস্টেক আছে, সেই জন্য আমি আগে থাকতে বলে দিচ্ছি। আমার কথাটা এর সঙ্গে মিলিয়ে মনোযোগ সহকারে পড়ো না। তাহলে ভাষাবিজ্ঞান হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রধান আর দ্বিতীয়টা হচ্ছে ফলিত ভাষাবিজ্ঞান। এবার ফলিত ভাষাবিজ্ঞানের মধ্যে কি আছে না এখানে আমি দিয়ে দিয়েছি, এই বক্সগুলো দেখো না। হ্যাঁ, সমাজ ভাষাবিজ্ঞান, তাহলে কি আছে সমাজ ভাষাবিজ্ঞান, মনোভাষাবিজ্ঞান, স্নায়ু ভাষাবিজ্ঞান, হ্যাঁ, তারপরে নৃভাষাবিজ্ঞান হবে এটা। তারপরে হচ্ছে শৈলী ভাষাবিজ্ঞান আর অভিধান ভাষাবিজ্ঞান। না কি আছে সমাজ ভাষাবিজ্ঞান, এক নম্বরে কি রয়েছে না সমাজ ভাষাবিজ্ঞান, দুই নম্বরে কি রয়েছে মনোভাষাবিজ্ঞান, তিন নম্বরে রয়েছে না স্নায়ু ভাষাবিজ্ঞান, চার নম্বরে হচ্ছে নৃভাষাবিজ্ঞান, পাঁচ নম্বরে শৈলী বিজ্ঞান আর ছয় নম্বরে হচ্ছে অভিধান বিজ্ঞান। ঠিক আছে, এবার তাহলে এখানে হচ্ছে এটা আমরা কিসে পেলাম? ফলিত ভাষাবিজ্ঞানের ভাগটা পেলাম। তাহলে তারপর হচ্ছে প্রধান ভাষাবিজ্ঞান যে আছে তার হচ্ছে ধ্বনিবিজ্ঞান, ঠিক আছে, তারপরে হচ্ছে ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব আর নিচের দিকে রয়েছে শব্দার্থ তত্ত্ব। দাঁড়াও আমি তোমাদেরকে দেখাচ্ছি, নিচের দিকে না কি রয়েছে শব্দার্থ তত্ত্ব।
তাহলে ভালো করে মনে রাখো যে ভাষাবিজ্ঞান হচ্ছে প্রধান হচ্ছে কটা বিভিন্ন শাখা রয়েছে। একটা হচ্ছে প্রধান ভাষাবিজ্ঞান, একটা হচ্ছে ফলিত ভাষাবিজ্ঞান, ফলিতর মধ্যে আবার এইগুলো ভাগ রয়েছে। আর প্রধান ভাষাবিজ্ঞানের মধ্যে হচ্ছে ধ্বনিতত্ত্ব। না ধ্বনিতত্ত্বের কী কাজ করে না এখানে বলে দিয়েছি, কিভাবে বাকযন্ত্রের সাহায্যে ধ্বনি সমষ্টির উচ্চারিত হয়, সেটাই হচ্ছে ধ্বনিতত্ত্বের কাজ, ধ্বনি বিজ্ঞানের কাজ। এবার ধ্বনিতত্ত্ব কি বলছে না ধ্বনিতত্ত্ব বলছে যে কোনো একটি বিশেষ ভাষার ব্যবহৃত ধ্বনির বিচার বিশ্লেষণ। ঠিক আছে। এবার রূপতত্ত্ব কি বলছে না সব পদের গঠন, পদের চেয়ে ছোট ভাষার একক রূপের নানা প্রযুক্তি। ঠিক আছে। তারপর এবার বাক্যতত্ত্বে কি বলছে না বাক্যের সার্বিক আলোচনা ও বিচার বিশ্লেষণ। এবার শব্দার্থতত্ত্ব কি বলছে শব্দের অর্থের পর্যালোচনা। ছকটা আশা করি বুঝে হয়েছে। চলো এবার পড়ি আমরা। এই যে পড়েছে ফলিত ভাষাবিজ্ঞান, ফলিত ভাষাবিজ্ঞানের মধ্যে না কি রয়েছে প্রথমে 1 নম্বরে না কি রয়েছে সমাজ ভাষাবিজ্ঞান। চলো এটা নিয়ে আমরা আলোচনা করব, তারপরে আমরা আস্তে আস্তে যাব সমাজ ভাষাবিজ্ঞান। একটু কালারটা চেঞ্জ করি, তোমাদের না হলে একটু অসুবিধা হচ্ছে। চলো আমরা রেডটাকে নিয়ে ক্লাসটা করা যায়। সমাজ ভাষাবিজ্ঞান। তাহলে এবার এখানে এ বলছে প্রথমে কি বলছেন যে সমাজবিজ্ঞান হলো ভাষা ও সমাজের পারস্পরিক সম্পর্কের বিষয়। তারপরে কি বলছে না ভাষা কিভাবে সমাজে কাজ করে এবং সমাজ কিভাবে ভাষার উপর প্রভাব বিস্তার করে ভাষাবিজ্ঞানের যে শাখায় এই নিয়ে চর্চা করে তাকেই আমরা সমাজ ভাষাবিজ্ঞান বলি। তারপর না কি বলছে যে মানব সমাজের বাইরে ভাষা কোনো অস্তিত্ব নেই। তারপরে এবার সমাজ ভাষাবিজ্ঞানের ভাগ আছে। আবার দেখো এখানে সবটাই হচ্ছে ভাগ মানে ভাগের উপর ডিপেন্ড করছে। আর এটাও মানে বোঝা যাচ্ছে না কোন কালারটা নিলে বোঝা যাবে। 1 সেকেন্ড। চলো আমাদের এই কালারটা একটা নিয়ে কালার পড়ানো যাক। তারপর কি বলছে সমাজ ভাষা বিজ্ঞান সম্পর্কে আমরা একটু দেখে নিই। না ব্লু, চলো এটাই কাজ করা যায়। তাহলে এখানে কি বলছে যে বর্ণনামূলক নাকি বর্ণনাত্মক সমাজ ভাষাবিজ্ঞান। ঠিক আছে। তারপর কি বলছে না সচল বা পরিবর্তমান সমাজ ভাষাবিজ্ঞান। তারপরে আছে প্রয়োগমূলক সমাজ ভাষাবিজ্ঞান। মনে রাখবে এগুলো। আবার এরও আবার ভাগ রয়েছে। এবার ভাগে চলে আসি। চলো এখানে কি বলছে বর্ণনামূলক সমাজ ভাষাবিজ্ঞানে কি রয়েছে না দেখো এখানে ধরেছে এখানে মনে হচ্ছে ভাষা বৈচিত্র্যের গুরুত্ব দেয়। তারপরে কি করে না তারপর কোনো ভাষার চরিত্র বক্তা শ্রোতা এবং উপলক্ষ এর উপর নির্ভর করে না। তারপর কি হয় উপলক্ষ অনুযায়ী ভাষা বা উপভাষার বদলকে রেজিস্টার বলা হয়। মনে রাখবে তোমাদের রেজিস্টার কোড বদল সব কিছু তোমাদের কিন্তু ডিটেলসে আছে। আমি এখানে খুব সহজে তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। যদি তোমরা এই মাত্র 5 পৃষ্ঠার নোট তোমাদের ওই বইতে প্রচুর পৃষ্ঠা আছে 15-20টার উপরে পৃষ্ঠা, সেখান থেকে আমি 5 পৃষ্ঠায় পরিণত করেছি। যদি তোমরা এই নোটটি নিতে চাও অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে নোটটি আমরা নেব। তাহলে দেখো যে তাহলে কোড কাকে বলে উপলক্ষ অনুযায়ী ভাষা বা উপভাষার বদলকে কী বলা হয় রেজিস্টার বলা হয়। এর পরেরটায় আমরা কোড পেয়ে যাচ্ছি যে কোড বদল আছে কোড আছে। ঠিক আছে। কোনো ব্যক্তির বিশেষ উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করে তাকে কোড বলা হয়। তাকে কি বলা হয় না তাকে কোড বলা হয় এবং পরিস্থিতি অনুযায়ী তার বদলকে কি কোড বদল বলা হয়। তারপর বলছে না তারপর কি আছে না সচল বা পরিবর্তমান সমাজ ভাষাবিজ্ঞান। না এখানে কি রয়েছে না এখানে রয়েছে সমাজ ভাষাকে মূলত ইতিহাসের দিকে মানে কি করা হয় দেখা হয়। তারপর বলছে না কোনো সমাজ ভাষায় উদ্ভব বিবর্তন বিস্তার ও সংকোচনের ধারা নিয়ে চর্চা করে না। তারপর কি বলছে যে দুটি গোষ্ঠীর মানুষের সম্পর্কে দ্বিভাষিকতার সৃষ্টি হয়। আর তারপরে হচ্ছে এটাও একটি ইম্পর্টেন্ট যে ক্রেওয়াল ও পিজিন মিশ্রণ ভাষায় আলোচনা করা হয়। ঠিক আছে। তারপর কি বলছে প্রয়োগমূলক সমাজ ভাষাবিজ্ঞান। এখানে কি বলছে মাতৃভাষা শেখানোর পদ্ধতি। এখানে একটু টাইপিং মিস্টেক আছে, আমি বারবার বলেছি, আমার কথাটা মিলিয়ে নেবে। তারপর না কি বলছে তারপর অন্য ভাষা শেখার পদ্ধতি। তারপর কি বলছে না
অনুবাদ, নীতি, বানান সংস্কার। চলো এরপরও আরও দুটো 3টে পৃষ্ঠা রয়েছে, কিন্তু আমি যেহেতু ক্লাসটা অনেকটা লং হয়ে যাচ্ছে, তো আমি এর পরের ক্লাসে আরও আলোচনা করব। তো ক্লাসটি আজ পর্যন্তই। যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। আর যদি নোটটি নিতে চাও অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর ক্লাসটি কেমন লাগলো অবশ্যই এর জন্য কমেন্টে জানাবে। দেখাবে পরের ক্লাসে। বেস্ট অফ লাক।